আজ হাসিনা মামলার রায়। হাসিনা সহ ৩ আসামির মামলার রায়দান করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসিনার বিরুদ্ধে রয়েছে এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান দমানোর চেষ্টার অভিযোগ। হাসিনা ছাড়াও অভিযুক্ত বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি। এই মামলায় ইতিমধ্যেই রাজসাক্ষী হয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা। মোট ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। আজ কি রায় দেবে ৩ বিচারপতির ট্রাইব্যুনাল, সেদিকে অবশ্যই নজর থাকবে। আর এদিকে বাংলাদেশে কিন্তু স্তব্ধ করার হুঁশিয়ারি আওয়ামী লীগের। ডাকা হয়েছে লকডাউন কর্মসূচি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। আজ হাসিনা মামলার রায়, আর তার আগে হাসিনা রায়ের আগে অগ্নিগর্ভ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন, বাস, ট্রাক, রেল লাইনে আগুন। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সান্নিক, কি জানা যাচ্ছে? দেখো, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আজকে যখন শেখ হাসিনার রায়দান হওয়ার কথা, তার ঠিক আগেই আওয়ামী লীগের তরফে তাদের সামাজিক মাধ্যমে তাদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়ে রাস্তায় নামতে বলা হয়। এবং তারপরে গতকাল রাত থেকেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি, বাংলাদেশ একেবারে অশান্ত হয়ে রয়েছে এবং প্রত্যেক শহরে সেখানে বলা যেতে পারে সেখানে একদিকে যেমন বোমাবাজি চলছে, পাশাপাশি ভাঙচুর, বিভিন্ন রকম ভাবে বর্তমানে কিন্তু অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশের বিভিন্ন শহর। এই মুহূর্তে যে বিষয়টার উপর ওখানে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন তারা কড়া ভূমিকা নেয়ার কথা বললেও এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ভাবেই ব্যর্থ রয়েছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। কেননা গতকালের পর থেকে, গতকাল রাত থেকেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একদিকে যারা শেখ হাসিনার বিরুদ্ধে যারা রয়েছেন তারাও যেমন একদিকে রাস্তায় নামছেন শেখ হাসিনার সর্বোচ্চ সাজা দাবি করে, ঠিক তার পাশাপাশি আওয়ামী লীগের সমর্থকরা তারাও কিন্তু এখন রাস্তায় নেমেছেন। তারাও রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন শেখ হাসিনা এবং তার সঙ্গে তৎকালীন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান হাসান, তারও যাতে কোনো রকম সাজা না হয় সেই দাবিতে তারাও কিন্তু রাস্তায় নেমেছেন। বর্তমানে এই ছবিটাই কিন্তু গোটা বাংলাদেশের, শুধুমাত্র শহর ঢাকা নয়, পাশাপাশি অন্যান্য বড় শহর যেগুলো রয়েছে, রাজশাহী, চট্টগ্রাম, এছাড়াও অন্যান্য শহরেও কিন্তু এইরকম বিভিন্ন জায়গায় অশান্ত পরিস্থিতির ছবি কিন্তু সামনে আসছে। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং আজকেও সারাদিন কার্যত লকডাউন করে দেওয়ার ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের তরফে। এখন এই রায় ঘোষণার পরে কি পরিস্থিতি হয় সেই দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। জুনেলা, ধন্যবাদ। বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যুতে রহস্য। বিশেষভাবে সক্ষম মৃত মৎস্যজীবীর কাকদ্বীপের বাড়িতে বুক ফাটা কান্না। খুনের অভিযোগ তুলে তদন্তের দাবিতে সরব পরিবার। মাছ ধরে ভাত জোটে, বঙ্গোপসাগরে সেই মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বছর ২৫-এর বাবলু দাসের। বাংলাদেশের জেলে বিশেষভাবে সক্ষম বাবলু দাসের মৃত্যুতে তৈরি হয়েছে রহস্য। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর। এখানকার বাসিন্দা বাবলু দাস কথা বলতে পারেন না, কানে শোনেন না, মাছ ধরে সংসার চালান। গত জুলাই মাসে কাকদ্বীপ থেকে এফবি মঙ্গলচণ্ডী ট্রলারে ওঠেন। অভিযোগ ১৪ জুলাই আন্তর্জাতিক জল সীমান্ত পার করে দুটি ট্রলার, একটি এফবি মঙ্গলচণ্ডী আর একটি এফবি ঝড়। ৩৪ জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের কোস্ট গার্ড। তাদের তুলে দেয় সেখানকার পুলিশের হাতে। তারপর থেকে ৩৪ জনই জেলে। অভিযোগ, সেখানে বাবলুর উপর অত্যাচার চালানো হয়। তার জেরে মৃত্যু বলেই পরিবারের দাবি। আমার ছেলে কানে শুনে না, কথা বলতে পারে না, কথা বলতে পারছে না, তাই সে বাবা ছেলেটা যদি মারি দিই তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা হবো সবাই। তাহলে ওই ছেলে মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারবো না যে এই ছেলেটার এইভাবে মারছি। মৃত মৎস্যজীবীর পরিবারের দাবি, শনিবার বাংলাদেশ হাইকমিশন থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। বাবলু দাসের মৃত্যুর খবর জানায়। দাবি করা হয় হার্ট অ্যাটাকে মৎস্যজীবীর মৃত্যু হয়েছে, তা মানতে নারাজ পরিবার। অল্প বয়সী ছেলে, হাইকমিশন জানিয়েছেন ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, তার জন্যই ওর মৃত্যুটা ঘটেছে ওখানে, এরকম একটা প্রাথমিক খবর আসছে। ময়নাতদন্ত হচ্ছে, দেখা যায়। আর উনি জেলের ভেতরেই ছিলেন, বাইরে থাকার কথা নয়, মারা গেলে হয়তো জেলের ভেতরেই মারা গেছে। শনিবার রাতে ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ে বাংলাদেশের একটি ট্রলার। ২৯ জন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তাঁদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দেওয়া হয়। গত বছর অক্টোবরে বাংলাদেশের প্রায় ৯০ জন মৎস্যজীবীকে এপারে আটক করা হয়। তাঁরা কিন্তু এদেশের সেবা যত্নই পান।
কিন্তু বাংলাদেশে একেবারে উল্টো ছবি। গত অক্টোবরে কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে। অভিযোগ, কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদের হাত পা চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। রাজ্য সরকারের তৎপরতায় তাঁরা শেষমেশ দেশে ফেরেন। এবার বাংলাদেশে আটক মৎস্যজীবীর মৃত্যু। পরিবারের দাবি, পুলিশের মারেই মারা গিয়েছেন যুবক। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। 11-12 শিক্ষক নিয়োগের চাকরি, শুভেন্দু অধিকারীর দাবি এই নিয়োগেও দুর্নীতি হয়েছে। চাকরি দেওয়ার নামে জেল থেকে টাকা তুলেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু। পাল্টা তৃণমূলের দাবি এসব মিথ্যে অভিযোগ। জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেব। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর বারবার। আচ্ছা ঠিক আছে বেশ। এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ সাহা টাকা তুলছে। দেখুন, শুভেন্দু অধিকারী যেহেতু একজন প্যাথোলজিক্যাল লায়ার, তাই তার কথাকে মান্যতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তাতে কোনো ব্যক্তির চেহারা মুখ কিছুই দেখা যাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরি। 11-12 শিক্ষক নিয়োগের চাকরি। ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন 20,500 জন। এরই মাঝে এই নিয়োগেও দুর্নীতির অভিযোগে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। দাবি করেন, জেলে বসেই 11-12 রেজাল্টে প্রভাব খাটিয়েছেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতির অভিযোগে গত অগাস্টে যাকে গ্রেপ্তার করে ইডি, জীবন কৃষ্ণ এখন জেলে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ পোস্ট করে বিরোধী দলনেতার দাবি, চাকরি দেওয়ার নামে জেলে বসে টাকা তুলেছেন মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক। তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। কোন বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি। জীবন কৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন। জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেব। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। দেখুন, শুভেন্দু অধিকারী যেহেতু একজন প্যাথোলজিক্যাল লায়ার, তাই তার কথাকে মান্যতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তাতে কোনো ব্যক্তির চেহারা মুখ কিছুই দেখা যাচ্ছে না। একটা অডিওর ভয়েস শুধুমাত্র শোনা যাচ্ছে। যেই ভিডিওতে কারোর মুখ দেখা যাচ্ছে না, যেই ভিডিওতে অ্যাকচুয়াল কি ঘটেছে সেটা পুরো পরিষ্কার নয়, তার ভিত্তিতে করা কোনো অভিযোগ, সেই অভিযোগ কখনোই মান্যতা পাবে না, না জনমানুষে না আদালতে। সুপ্রিম কোর্টের নির্দেশে 9, 10 এবং 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে এসএসসি। 11-12 ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে। এরই মধ্যে দুর্নীতির অভিযোগ তুলে চড়া সুর শুভেন্দু অধিকারীর। এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ সাহা টাকা তুলছে। আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর ইত্যাদি পাঠাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার এসএসসি কে দিয়ে ইন্টারভিউ ডাক দিয়ে যে এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে, যোগ্যতার ভিত্তিতে বিচার হয়নি। এটা তো শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে যে এই ক্লিপগুলো সত্য। কোর্টে যাক না, বারণ কি করেছে। এবারের এসএসসি পরীক্ষা একেবারে স্বচ্ছ হয়েছে। আজকে ফল বেরোনোর পর এই কথাগুলো বলার অর্থই হচ্ছে পুরো প্রসেসটা সম্পর্কে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা। কারণ এরা জানে যে যদি সত্যি সত্যি নিয়োগ হয়ে যায়, তাহলে যে মানুষগুলোকে নিয়ে এতদিন ধরে রাজনীতি করছেন সেই রাজনীতি করার জায়গাটা পাবেন না। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং সিপিএমের এই যে যৌথ নেক্সাস, এই যে মিথ্যের বিনির্মাণ করার নেক্সাস, সেটা মানুষের সামনে বেআব্রু হয়ে যাবে। নিউজ 18 বাংলা।